অন্নপূর্ণা যোজনার ফর্ম ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। অনেকেই হয়তো হাতে পেয়ে গেছেন, আবার অনেকেই কোথায় গিয়ে ফর্মটি পাবেন সেই নিয়ে মাথা খারাপ করছেন। এই ভিডিওটা তাদের জন্য। কোথায় গেলে আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন বা হাতে পাবেন, এবং সর্বোপরি কিভাবে এই 12 পাতার ফর্ম আপনি ফিল আপ করবেন অতি সহজে, সেটাই আজ আপনাদের বিস্তারিত জানাবো। তাহলে প্রথমে কি জানাবো আপনাদের? প্রথমে জানাবো ফর্মটি আপনি কোথায় পাবেন। আসুন দেখে নিই আপনি ফর্মটি কোথায় পাবেন। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল। আমি লিখছি, দেখুন অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই যে এখানে এটা আসবে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি পাচ্ছেন? পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেটা এখনো পর্যন্ত নেই। ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ এবং ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা। আমি আপনাদের সুবিধার্থে বাংলা ফর্মটি ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড অপশনে যাবেন এবং সেখানে সেটা ডাউনলোড হবেন। এরপর আপনি মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে আপনি আপনার পিসির ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে পিডিএফ আপনি দেখতে পাবেন। এই সেই অন্নপূর্ণা যোজনা পোর্টালের যে ফর্ম, এই হচ্ছে সেই বাংলা ফর্মটি। এটি আপনি ইংলিশেও ফিল আপ করতে পারবেন এবং বাংলাতেও ফিল আপ করতে পারবেন। আপনার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। আপনি ফর্মটি বার করে প্রথমে আগে ফিল আপ করুন। কিভাবে ফিল আপ করবেন সেটা আগে করে নিন, কারণ ভুল অনেক সময় হবে, আপনারা প্রথমেই বুঝতে পারবেন না। তাই আগে ফর্মটি বার করে নিন এবং সেটি ফিল আপ করুন। প্রথমে কি করবেন, কি লেখা আছে দেখাই ফর্মটা। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই যোজনা ফর্মের, এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের যে ফর্মটি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনার পারিবারিক তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেটা বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মে কিন্তু আপনার পারিবারিক তথ্য নেওয়া হবে, যেটা ভবিষ্যতে কাজে আসবে আপনারই। সেই কারণে এটা নেওয়া হচ্ছে, সেটা তিনি মন্তব্য করে জানিয়েছেন। এবার কি লেখা আছে? বিভাগ ক্ষেত্র বিকল্প ইনপুট নির্দেশনা, সেখানে বাংলায় লেখা আছে পারিবারিক পরিচয়। এই পারিবারিক পরিচয়ে প্রথমে কি লেখা আছে? পরিবারের প্রধানের নাম, পুরো নাম আপনাকে লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী। এটা আপনাদের বলে রাখি, পুরো ফর্মটা কিন্তু ফিল আপ হবে আধার কার্ড অনুযায়ী। তাই এটি আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন, কিন্তু সুবিধার্থে আমি বলবো যে ইংরেজিতে ফিল আপ করাটাই বাঞ্ছনীয়। তাহলে ভুল ভ্রান্তি হবে না, আপনার হবে না অন্তত। এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ ফর্ম, তো সেখানে পরিবারের প্রধানের নাম, আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের প্রধান কে আছে সেটা লিখলেন, তার নামটা লিখলেন। এবং আপনি অনেকেই তার স্বামীর নামও দিতে পারেন, অনেকে আবার পরিবারের প্রধান তার শ্বশুরমশাই বা শাশুড়ি যে কেউ হতে পারে, তার নামটা দিতে পারেন। এবার জন্ম তারিখ, আপনি যাকে পরিবারের প্রধানের নাম হিসাবে লিখলেন তার জন্ম তারিখ, দিন মাস বছর, কিভাবে জন্ম তারিখটা লিখবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেইভাবে আপনি লিখলেন। এবার কি আছে 3 নম্বরে কি দেওয়া আছে? পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা যাই হোক সেই লিঙ্গটা আপনি সেখানে এই বক্সে গিয়ে একটা রাইট চিহ্ন দেবেন, যেটা হবে। তারপরে কি লেখা আছে 4 নম্বরে? পরিবার প্রধানের আধার নং, মানে আধার নাম্বার। আপনি যাকে পরিবারের প্রধান হিসেবে লিখেছেন তার আধার নাম্বারটা আপনি একদম নির্ভুলভাবে লিখুন এখানে। তারপরে কি করা আছে? 5 নম্বরে লেখা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আপনার পরিবারে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তার আইডি অবশ্যই থাকবে, সেটা লিখবেন। আর যদি না থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। এবার 6 নম্বরে কি লেখা আছে? 6 নম্বরে লেখা আছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারের সদস্য সংখ্যা 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যাই হোক সেই সদস্য সংখ্যাটা আপনি এখানে লিখলেন। এবং আপনি যেহেতু ইংরেজিতে লিখছেন তো ইংরেজিতেই করবেন, আর যদি বাংলা লেখেন তাহলে শুধুমাত্র সংখ্যাটা বাংলায় সংখ্যাটা লিখে দেবেন, 4, 5, 6 বা যাই হোক। এবার হচ্ছে ঠিকানা, আধার কার্ড অনুযায়ী যে ঠিকানা আছে পরিবারের প্রধানের স্থায়ী ঠিকানা অবশ্যই দিতে হবে, সেটা আপনি দিলেন, পরিবারের প্রধানের স্থায়ী ঠিকানা। যোগাযোগ নম্বর, এবার যোগাযোগ নম্বরটা আপনি কি দেবেন? পরিবারের প্রধানের যার নাম লিখেছেন তার যোগাযোগ নম্বর, মানে যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নম্বরটাই অবশ্যই এখানে দেবেন, অন্য কোনো নাম্বার নয়। যেহেতু আপনাকে বললাম যে আধার কার্ড অনুযায়ী আপনি এই ফর্মটি ফিল আপ করছেন, তাই আধার কার্ডে আপনার পরিবারের প্রধান হিসাবে যাকে উল্লেখ করেছেন তার আধার কার্ডে কি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই লিখবেন, ভুল করবেন না এটা। এবার কি আছে?
জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এটা হচ্ছে বক্স, সেই বক্স যেখানে আপনি যেহেতু এখানে লিখেছেন পরিবারের সদস্য সংখ্যা কত, তাদের আপনার আধারের নম্বর, পরিবারের প্রধানের সঙ্গে তাদের কি সম্পর্ক, এই কলামটা হচ্ছে সেটাই তার বিস্তারিত এখানে লেখা আছে। এবং সেখানে কি লেখা আছে, পরিবার প্রধান, এইখানটা কিন্তু আপনি যেটা দেবেন পরিবার প্রধানের যে নাম, সেই পরিবার প্রধানের নামটা লিখলেন, যেটা আগে লিখেছেন পরিবারের প্রধান হিসেবে যাকে লিখেছেন তার নামটা লিখলেন। সদস্য সংখ্যা 1। এবার আপনি যে সদস্য সংখ্যা, ধরুন আপনি 5 জন সদস্য সংখ্যা দেখিয়েছেন, এবার প্রথম সদস্য সংখ্যা আপনি দিলেন, তার নাম লিখলেন, জন্ম তারিখ তার কি, আধার কার্ডে যা দেওয়া আছে সেই অনুসারে লিখলেন, লিঙ্গ কি, পুরুষ কি মহিলা সেটা লিখলেন, পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি এইখানে লিখতে হবে, মানে আপনি যাকে পরিবার প্রধান হিসাবে দেখিয়েছেন তার সঙ্গে তার সম্পর্ক কি, আপনার সেটা শ্বশুর শাশুড়ি হতে পারে, স্ত্রী হতে পারে, যেটাই হবে পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্কটা অবশ্যই লিখবেন। এবং আধার নম্বর যে সদস্য একে যাকে নামটা দিয়েছেন তার আধার নাম্বারটা লিখবেন। হলো। এবার 2 নম্বরে আপনি যাকে করবেন সদস্য তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, এবং ওই সর্বোপরি যেটা বলা হয়েছে যে পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেটা লিখবেন। এইভাবে আপনার পরিবারের যদি 3 জন সদস্য হয় 3 জন হতে পারে, মোট 5 জনের এখানে দেয়া হতে পারে। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, এইখানে দেখুন কি লেখা আছে, এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার জন্য আপনার আবেদন করা হচ্ছে, আপনি মহিলা, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, কিন্তু আপনার পরিবারের প্রধান যদি আপনি পুরুষের নাম লেখেন, সে তো অন্নপূর্ণা যোজনার জন্য তার সে অ্যাপ্লাই করছে না, তো সেই ক্ষেত্রে তার হ্যাঁ হবে না। যে পরিবারের 1 বা 2 বা 3 জন কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য তার নামটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে যে সদস্য অন্নপূর্ণা অ্যাপ্লাই করবেন অন্নপূর্ণা যোজনার জন্য, ধরুন আপনার এখানে আপনি শাশুড়ির নাম লিখেছেন, তাহলে আপনি, সে তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবে, সেও করবে অ্যাপ্লাই, তো তার এখানে হ্যাঁ লিখবেন। যে অ্যাপ্লাই করবে তারই শুধুমাত্র হ্যাঁ লিখবেন, আর যে অ্যাপ্লাই করবেন না, যেখানে সদস্য সংখ্যা পুরুষ যদি হয় তার পাশে কিন্তু এই হ্যাঁ টিক মার্কটা দেবেন না। একমাত্র যে সদস্য, পরিবারের যে সদস্য যে নামটা লিখেছেন, সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন বা করেন, তার ক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ দেবেন। তো 5 জনের নাম আপনি দিতে পারবেন। এবার কি আছে, এবার এখানে যা আছে এটা হচ্ছে পুরো ব্যাংক ডিটেলস, পরিবারের প্রধান থেকে শুরু করে আপনি যতজন সদস্যের নাম দিয়েছেন, যতজন সদস্যকে উল্লেখ করেছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে, এবং সেটা যেন ডিবিটি হয়, আধারের সঙ্গে লিংক থাকে। যেমন এখানে প্রথমেই লেখা আছে পরিবারের যে প্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার কোন ব্যাংকে তার প্রথম অ্যাকাউন্টটা আছে সেটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এবং IFSC কোডটা সেটা দেবেন। এভাবে পরিবারের সদস্য সংখ্যা আপনি একে কিন্তু যাকে লিখেছেন তারই লিখবেন। অতএব প্রথম যাকে আপনি 1, 2, 3 করেছেন সেটা পুরো ফর্মের শেষ পর্যন্ত সেটাই রাখবেন। একে যাকে লিখেছেন তারই কিন্তু এখানে ব্যাংকের ডিটেলসটা দেবেন, 2-এ ওখানে যাকে রেখেছেন তারই কিন্তু ব্যাংক ডিটেলস, এইভাবে পরপর আপনি করবেন। এখানে কিন্তু একদম ভুল করবেন না, প্রথম যে সদস্য যেভাবে করেছেন 1, 2, 3 সেইভাবেই কিন্তু এই সদস্য সংখ্যাটা মেনটেন করবেন। এবার আসি, এবার এখানে বলেছে এপিক, মানে এবার হচ্ছে আপনার ভোটার কার্ডের পরিবারের সদস্যদের ডিটেলস এই কলামটিতে করা আছে। সেটা হচ্ছে আপনার পরিবারের যে প্রধান আছে তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার সেটা আপনি দিলেন। এরপর ওখানে যেটা সদস্য 1 করেছেন, যেটা বারবার আমি বলে যাচ্ছি, সদস্য 1 নম্বর যাকে করেছেন তার এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র দেখবেন আপনার ভোটার কার্ডে সেটা লেখা আছে, এবং সেই অনুযায়ী এটা ফিল আপ করবেন। অতএব প্রথমেই যাকে সদস্য 1, 2, 3, 4, 5 যাকে রেখেছেন সেইভাবেই ক্রমিক সংখ্যাটা কিন্তু একই রাখবেন। কোনো রকম 1 নম্বরকে 2 করে দেবেন না, 2কে 1 করে দেবেন না, প্রথম থেকে যেটা করেছেন সেটাই কিন্তু এখানে করবেন। এবং যতজন সদস্যের নাম আপনারা দিয়েছেন ততজন সদস্যেরই ফিল আপ করবেন। যদি আপনি 2 জন সদস্য দিয়ে থাকেন তাহলে 2 জন সদস্য, যদি 3 জন 3 জন, না হলে 5 জন 5 জন, আপনি যেটা সদস্য সংখ্যা দিয়েছেন তাদেরই একমাত্র করতে হবে। হয়ে গেল এটা। তাহলে এবার কি আছে, এবার আপনার জাতিগত শংসাপত্র, আপনি কোন জাতি যেটা হবেন সেটাই এখানে টিক মার্ক দেবেন। এবার আসি রেশন কার্ড, এইখানে কি কলামটায় লেখা আছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি, যদি আপনার থাকে তাহলে টিক দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, এবার এই কলামটা কিন্তু আপনার, যিনি অ্যাপ্লাই অন্নপূর্ণা যোজনার জন্য করছেন,
এতক্ষণ এলো আপনার পরিবারের প্রধান অনুসারে, পরপর পরিবারের সদস্যদের অনুসারে হলো। এবার হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছেন, মানে আপনি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, হ্যাঁ অথবা না। যদি থাকে হ্যাঁ, না হলে না টিক দেবেন। যদি হ্যাঁ হয় কার্ডের ধরন লিখতে হবে, কারণ ডিজিটাল বা রেশন কার্ডের তো বিভিন্ন ভাগ আছে, AAY, PHH, এখানে যে সমস্ত ভাগগুলো আছে যেটা আপনার রেশন কার্ডে লেখা আছে সেই অনুসারে সেই ঘরে আপনি টিক দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনার পরিবার কি মাসিক রেশন তোলে? যদি তোলে হ্যাঁ, যদি না তোলে না। এবার চলে আসি পরবর্তীতে। পরবর্তী কি লেখা আছে? পরবর্তী হচ্ছে বাড়ির ধরন। আপনি তো একটা বাড়িতে থাকেন, আপনার বাড়ির ধরনটি কি? আপনার বাড়ির সংখ্যা 3, 4 যাই হতে পারে, আপনি পাকা ঘরে থাকতে পারেন, সেই অনুসারে আপনি টিক দেবেন। আপনি যদি পাকা বাড়িতে থাকেন হ্যাঁ দিয়ে দিলেন, সেটা হয়ে গেল, মিটে গেল। এবার হচ্ছে পারিবারিক জমির মালিকানা। আপনার পরিবারের কি কাউরি জমি আছে? আপনার পরিবারের যদি জমি থাকে তবেই সেখানে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না। এবার আসি পরিবারের সকল সদস্যের, মানে আপনি 1, 2, 3 করে 5 জন যদি সদস্য দিয়ে থাকেন, 5 জন সদস্যেরই কি জমি রয়েছে? 5 জনের মধ্যে হয়তো একজনের থাকতে পারে, 5 জনের মধ্যে হয়তো 3 জনের থাকতে পারে, বা 2 জনের থাকতে পারে। যারই থাকুক, সেটা আপনার জমির যে রেকর্ডটা থাকবে সেই জমির রেকর্ড অনুসারে সেটাকে শতক বার করতে হবে, এবং শতক বার করে রেকর্ড থেকে সেই শতক অংশটি লিখতে হবে। এবার হচ্ছে যানবাহন। আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? এবার নির্দেশনায় দেখুন সেখানে লিখে দিয়েছে যে কি গাড়ির কথা বলা হচ্ছে। গাড়ি, 4 চাকার জিপ, ট্রাক্টর, এরকম যদি কিছু থাকে তাহলে যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। এই গাড়ির সঙ্গে যেগুলো মিল রয়েছে, যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যাটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি থাকে তবেই এই কলামে করবেন, আর যদি না থাকে না লিখে দিলে আর এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার হচ্ছে পারিবারিক স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য। পরিবারের সদস্যদের মধ্যে আপনি যদি ধরুন 2 জন বা 3 জন, যে কারুরই আপনি স্বাস্থ্য বীমা যদি থাকে সেটা এখানে কিন্তু এই কলামটাতে উল্লেখ করতে হবে। যদি পরিবারের স্বাস্থ্য বীমা থাকে, একজনেরও কারো থাকে, তাহলে সেটা হ্যাঁ হবে। আর যদি পরিবারের যে 5 জন যে মেম্বার বা 2 জন মেম্বারের কথা আপনি উল্লেখ করেছেন, যদি কারোর না থাকে তাহলে না অপশনটাতে আপনি রাইট চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনার প্রথমেই দেওয়া আছে যে পরিবারের যে প্রধান হিসেবে আপনি যাকে উল্লেখ করেছেন তার যদি থাকে, সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সেটা লিখতে হবে। বীমার অঙ্ক কত সেটা লিখতে হবে। প্রিমিয়ারের বিবরণটা যত সম্ভব লেখা যায় সেটা আপনি এখানে লিখে দিলেন। এবার ধরুন আমি বলছি আপনার যদি পরিবারের যে প্রধান যাকে লিখেছেন তার নেই, আপনার পরিবারের দ্বিতীয় জন যাকে সদস্য হিসেবে আপনি উল্লেখ করেছেন তার আছে, তাহলে তারটা আপনাকে লিখতে হবে। ওই যে আগে আপনাকে বললাম যে কথাটা, যে পরিবারের সদস্যের যদি কারোর একটা থাকে তাহলে আপনাকে কিন্তু হ্যাঁ টিক দিতে হবে, একজনের থাকলেও হ্যাঁ টিক দিতে হবে, আর যদি না থাকে তো না। তো সেই অনুসারে দেখুন এই কলামটা করা আছে, এবং 5 জন সদস্যেরই কিন্তু এই কলামটা করা আছে। যার থাকবে লিখবেন, যদি 5 জনেরই থাকে 5 জনেরই লিখবেন, এবং সেটা বিশদে দেবেন। এবার হচ্ছে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে কিনা। যদি পেশাগত বা আয়কর বা কোনোভাবে আয়কর দেয় তাহলে হ্যাঁ, আর না হলে না। এবার আসছি প্যান কার্ডের বিষয়টা। এখানে কিন্তু প্যান কার্ডের একটা বিস্তারিত বিষয় লেখা আছে। পরিবারের সদস্যদের প্যান কার্ড, অনেক পরিবারে আছে অনেকের প্যান কার্ড নেই, তো তাদের সেক্ষেত্রে না, এখানে দেখুন যে অপশনটা আছে সেখানে না করে ক্লিক করে দিলেন, আপনি রাইট চিহ্ন দিলেন। এবার যদি হ্যাঁ হয়, একজনেরও থাকে হ্যাঁ হয়, এবং সেটা উল্লেখ করতে হবে। যদি ধরুন আমি বলি যে আপনার বাড়ির প্রধান যাকে লিখেছেন তার প্যান কার্ড নাম্বার আছে, বাকিদের নেই, আপনি এখানে প্রথমেই হ্যাঁ এই অপশনটাতে রাইট চিহ্ন দেবেন এবং প্রধানের নাম লিখবেন, তার প্যান কার্ডের নম্বরটা লিখবেন। এবার ধরুন প্রধানের নেই, বাড়ির 5 নম্বর সদস্যের আপনার প্যান কার্ড আছে, তাহলে বাড়ির 5 নম্বর সদস্যের নামটা লিখবেন এবং প্যান কার্ডের নাম্বারটা লিখবেন। তাহলে এটা পরিষ্কার হলো। এবার আসি কর্মসংস্থানের বিষয়। এই কলামটা হচ্ছে যে পরিবারের যদি কেউ কর্মসংস্থান, মানে পরিবারের যে 5 সদস্যকে আপনি তো উল্লেখ করেছেন, তারা তো কোনো না কোনোভাবে আয় করেন, কিভাবে আয়টা করেন সেটারও কিন্তু একদম তথ্য চাওয়া হয়েছে। প্রথমে কি দেওয়া হয়েছে? প্রথমেই দেওয়া হয়েছে পরিবারের প্রধান, তিনি কি করেন, তিনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন, যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন তাহলে সরকারি, যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হন তাহলে বেসরকারি, এবং যদি সে ব্যবসায়ী হন, প্রত্যেকটা কিন্তু দেখুন কলাম করা আছে। এবং কি পরিযায়ী শ্রমিক,
বেকার যদি হয়, যদি আপনার পরিবারের প্রধান বয়স্ক মানুষ, তিনি কোনো কাজ করেন না, তাহলে তিনি অবশ্যই বেকার, তাহলে তার বেকারে গিয়ে আপনি রাইট চিহ্ন দেবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। সেরকমই ভাবে এবার পরিবারের সদস্যদের যে 5 জন সদস্যের কথা বা 2 জন সদস্যের বা 3 জন সদস্যের কথা আপনি উল্লেখ করেছেন, তাদের কিন্তু একইভাবে প্রত্যেকটা কিন্তু কলাম করা হয়েছে, এবং সেখানে আপনি যেটা হবে সেই কলামে গিয়ে টিক দেবেন। এটা তাহলে বোঝা গেল পরিবারের কে কি আয় করে বা কে কি কাজ করে। 5 জন সদস্যের কিন্তু এভাবে দেওয়া হয়েছে। এবার আসছি, পরিবারের যে 5 জন সদস্যের নাম আপনি উল্লেখ করেছেন বা 2 জন সদস্য বা 1 জন সদস্যের নাম আপনি উল্লেখ করেছেন, তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি, সেটা কিন্তু এই কলামের মধ্যে আপনাকে বিস্তারিত দিতে হবে। এবং দেখুন এখানে কি লেখা আছে, শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। আপনার ওই 5 জন যে সদস্যের কথা উল্লেখ করেছেন, 5 জনের মধ্যে 2 জনের আপনার হতেই পারে 2 জন শিক্ষিত, তাহলে আপনি 2 জন লিখলেন। যদি 5 জনই শিক্ষিত হন তাহলে 5 জন লিখলেন, এবং 5 জনের মধ্যে কেউই অশিক্ষিত নয়, তাহলে অশিক্ষিত যে এইখানটা দেওয়া আছে সেটা আপনি কিছু লিখলেন না, 5 জনই শিক্ষিত তাই 5 জন লিখে দিলেন, 5 এই সংখ্যাটা লিখলেন। এবার 5 জনের মধ্যে যদি 2 জন শিক্ষিত হয়, 3 জন যদি অশিক্ষিত হন, তাহলে সেটা লিখলেন 2 3 হয়ে গেল। এবার হচ্ছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান হিসেবে যাকে উল্লেখ করছেন তিনি কি শিক্ষিত বা মানে শিক্ষিত বলতে বোঝায় তিনি কি স্বাক্ষর করতে পারেন, আর অশিক্ষিত মানে তিনি স্বাক্ষর করতে পারেন না, এই হচ্ছে বিষয়। তো আপনি শিক্ষিতর জায়গাটা শিক্ষিত লিখলেন, তিনি স্বাক্ষর করতে পারেন, এবং তিনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন, তার যোগ্যতা কি সেটা লেখা আছে। এইভাবেই পরিবারের প্রধানের যেমন করা আছে, পরিবারের 5 সদস্য যে ঘর করা আছে প্রত্যেকের কিন্তু একই বিষয় লেখা আছে। এরপর আপনি যে কজন সদস্যের সংখ্যায় উল্লেখ করেছেন তাদের এই ঘরটি পূরণ করবেন। অতএব শিক্ষাও হয়ে গেল, বাড়ির পরিবারের শিক্ষার কতজন শিক্ষিত অশিক্ষিত সেটাও জানা হয়ে গেল। এবার আসি আর একটা 5 নম্বর বিভাগে কি লিখেছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক আছেন। মানে এই যে একটা কালাম আছে, এটা যদি আপনার পরিবারের সঙ্গে কারোর মিল থাকে, যদি তিনি পঞ্চায়েত প্রধান হন বা প্রাক্তন তিনি আগে পঞ্চায়েত প্রধান ছিলেন, তাদের জন্য এই কালামটি। এবং সেখানে কিন্তু দেখুন এই নির্দেশনায় লেখা আছে সহায়ক নথি। এখানে যে নথির জায়গাটা নির্দেশনায় কিন্তু লেখা আছে কোন কোন জায়গায় আপনাকে নথি প্রদান করতে হবে, সেই নথিগুলো কিন্তু আপনি রেডি রাখবেন। এখানে নির্দেশনাতে কিন্তু যে নথিগুলো লাগবে সেখানে কিন্তু লেখা আছে পুরো স্পষ্ট করে। যেমন এখানে লেখা আছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, মানে ফর্মের সঙ্গে আপনাকে জমা দিতে হবে, আর আপনি অনলাইন করলে অনলাইনের মাধ্যমে সেটি কোনোভাবে আপনাকে দিতে হবে। এবার কি আসছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে আপনার পরিবারের এই যে 5 জন সদস্যের নাম লিখেছেন তাদের কেউ কি পেনশন পায়, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এবার যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্যর নং, এবার সদস্য নং বলতে আপনার এখানে 5 নম্বরে যাকে লিখেছিলেন বা 2 নম্বরে যিনি পান তিনি 2 নম্বরটা লিখে দিলেন। যদি আপনার পরিবারের কেউ 2 নম্বর সদস্য যদি পেনশনভোগী হন তাহলে সেখানে শুধু 2 নম্বরটা লিখে দেবেন, তার সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে। এবং এই যে লেখা আছে দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে ফর্মের সঙ্গে, যেটা যারা অফলাইন দেবেন তারা ফর্মের সঙ্গে সংযুক্ত করবেন। বারবার কিন্তু একটা কথা বলছি, ফর্মটা ফিল আপ করার সময় এই নির্দেশনা এই কলামটি দেখে নেবেন, যেখানে যা তথ্য দেওয়া আছে কি কি তথ্য লাগবে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, এবং সেটি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। আর যারা অনলাইন করছেন তারা অনলাইনভাবে অ্যাটাচ করবেন। এবার হচ্ছে কোন কোন সদস্য কি কোনো জিএসটি দেন, তাহলে কিন্তু তাকে লিখতে হবে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। পরিবারের মোট বার্ষিক আয়, এইটা হচ্ছে আপনার এই যে 5 জন সদস্য বা 2 জন সদস্য যে দিয়েছেন যারা আয় করেন, যদি 2 জন সদস্য 5 জনের মধ্যে আয় করেন তাদের মোট যে আয় বার্ষিক আয় সেটা এখানে লিখতে হবে। যদি 1 জন করেন 5 জন সদস্যের মধ্যে তার আয়টা লিখতে হবে। যদি 3 জন করেন তাহলে 3 জনের মোট যে আয় সেটা লিখতে হবে। যে কজন 5 জন সদস্যের মধ্যে যে কজন আয় করেন তাদের মোট বার্ষিক আয়টা কিন্তু লিখতে হবে, সেটা টাকায় লিখতে হবে, পরিবারের মোট বার্ষিক আয়। সেটা বোঝাতে পারলাম অবশ্যই। এরপরে কি লেখা আছে, সিএ আবেদনের বর্তমান অবস্থা। যদি কেউ সিএ এর জন্য আবেদন করে থাকেন, এই কলামটি হচ্ছে তাদের জন্য। যদি কেউ সিএ আবেদন করে থাকেন, যদি কেউ, এই কলামটি হচ্ছে যদি কেউ সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি করে থাকে, কেউ যদি সিএ আবেদন করে থাকেন, আপনার পরিবারের 5 জনের মধ্যে 1 জনও যদি করে থাকেন তাহলে সেই তথ্য এখানে দিতে হবে, আর যদি না করে থাকেন তাহলে দেবেন না।
এই কলামটি কিন্তু যারা সি এর জন্য আবেদন করেছেন তাদের জন্য, এই 5 জন পর্যন্ত করা আছে, অতএব যে করেছে তার দিতে হবে। এবার আসি এখানে কি লেখা আছে, অন্যান্য কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, যেগুলো সরকারি থাকে যে সমস্ত কার্ডগুলি, সেইগুলো যদি থাকে তাহলে পরিবারের যার থাকবে, যদি পরিবারের প্রধানের থাকে তার নাম্বার, আইডি সংখ্যা এই অনুসারে কিন্তু তাকে করতে হবে, যদি কেউ এই সুবিধা পেয়ে থাকেন। এবার হচ্ছে যে এসআর, যেহেতু 2026-এ এসআর হয়েছে, যদি কেউ বাদ পড়া থাকে বা কেউ ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন তাদের জন্য এই কলামটি করা আছে। যদি কেউ না হন তাহলে প্রযোজ্য নয় বলে টিক করে দেবেন, যেগুলি কিন্তু হবে না সেগুলো না এতে টিক করবেন। এখানে প্রযোজ্য নয় বলে লেখা আছে, তার মানে কি প্রযোজ্য নয়। প্রতিটা সদস্য সংখ্যার কাছে গিয়েও কিন্তু আপনি এই কথাটা লিখবেন, প্রযোজ্য নয়, এখানে টিকটা দিয়ে দেবেন প্রত্যেক সদস্য। কারণ এমনও পরিবারে আছে যে কোনো একজন পরিবারের কেউ সে ট্রাইব্যুনালে গেছেন বা দুজন কেউ ট্রাইব্যুনালে গেছেন বা কেউই যায়নি, যাদের কেউই যাবেন না তাদের প্রযোজ্য নয় বলে সদস্য 2, 3 যে কজন সদস্যের কথা উল্লেখ করছেন তাদের ঘরে টিক দেবেন। এবার হচ্ছে যে কলামটি দিয়েছে এটা একটি নতুন বিষয়, সেটা হচ্ছে আপনার বাড়িতে যে শিশুর আছে সদস্য সংখ্যা তাদেরও কিন্তু এই ফর্মে আনা হয়েছে, তাদেরও কিন্তু তথ্য চাওয়া হয়েছে। এখানে কি লেখা হয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। একটা পরিবারে 3 জন শিশু থাকতে পারে, 1 জন শিশু থাকতে পারে বা 2 জন শিশু থাকতে পারে। তাদের যদি ধরুন আপনার পরিবারে 3 জন শিশু আছে, তো প্রত্যেকে শিশুর নাম, 3 জন শিশু থাকলে তাদের কিন্তু উল্লেখ করতে হবে। এখানে কি লেখা আছে, শিশুর নাম, সে যদি কোনো স্কুলে পড়ে সেখানে নিশ্চয়ই শ্রেণী আছে, সেই শ্রেণীর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়টি কি সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর্ড, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, সমস্ত কিন্তু দেওয়া আছে। সেখানে সেই মতো আপনাকে টিক করতে হবে। আপনি যতজন শিশুর কথা উল্লেখ করবেন সেই সদস্য সংখ্যার কথা উল্লেখ করে সেই ঘরগুলিতে আপনি টিক দেবেন, সেখানে কিন্তু লেখা আছে। এবার আসছি যে আপনার পরিবারের শিশু সদস্যের কথা তো উল্লেখ করেছেন, এবার শিশুদের কি টিকাকরণ অবশ্যই করেছেন। এবার কোন শিশুদের টিকাকরণ, এবার এই 5 জন বা 4 জন, এখানে 4 জনের কথা উল্লেখ করা হয়েছে, একটা পরিবারে 4 জন শিশুর কথা উল্লেখ করা হয়েছে, সদস্য সংখ্যা 5 জন আর শিশুর সংখ্যা এখানে মোট আপনি সর্বোপরি দিতে পারবেন 4 জন শিশু। তো তাহলে আপনার পরিবারে যদি 1 জন শিশু সদস্য হয় তার টিকাকরণ কি হয়েছে, যদি একদমই ছোট হয় তাহলে তার টিকাকরণ শুরু হয়েছে, আপনি হ্যাঁতে টিক দিলেন, বা টিকাকরণ করা হয়নি সেটাও আপনি লিখে দিলেন যে টিকাকরণ করা হয়নি, সেটাতে টিক দেবেন যদি টিকা না হয়ে থাকে তাহলে। আর যদি হয় টিকার, আপনার এখানে যেমন লেখা আছে দেখুন, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ একটা তো থাকে, প্রত্যেকটাই টিকার যে বইটা থাকে সেই টিকার বইয়ে লেখা থাকবে, সেটা আপনি লিখে দিলেন, হয়ে গেল। তাহলে আপনার শিশু সদস্যদেরও কথা কিন্তু উল্লেখ করা হলো। এবার আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, মানে অনেকেই বার্ধক্য ভাতা পায়, অনেকেই অনেক রকম সরকারি ভাতা তো পেতেন, যদি কেউ পরিবারের কেউ ভাতা পেয়ে থাকেন তাহলে তাদের জন্য এই কলমটি। পরিবারের প্রধান যদি বার্ধক্য ভাতা পায় তাহলে হ্যাঁ, যদি না হয় না দেবেন, যদি পায় তাহলে প্রকল্পের নাম সেটা লিখতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রকল্পের 5 জন সদস্যের কথা যেটা উল্লেখ করা হয়েছে তাদের জন্য প্রত্যেকটা লেখা হয়েছে, এই কলমটা পুরোটাই তাদের জন্য। এবার একদম শেষ 12 নম্বর পেজে আমরা চলে এসেছি। 12 নম্বর পেজে কি লেখা আছে, 12 নম্বর পেজে কিন্তু একটা সতর্কীকরণ দেওয়া আছে। সেটা কি, সেটা হচ্ছে এখানে পুরো দেওয়া আছে, আমি একবার পড়ে দিচ্ছি, একবার শুনে নিন কি লেখা হয়েছে। যেখানে আপনি এটাতে সম্মত কিনা সেটাতে টিক দিতে হবে। কি লেখা আছে, লেখা আছে আপনি ধরুন অন্নপূর্ণা যোজনার এই ফর্মটি ফিল আপ করেছেন, আপনি জানাচ্ছেন আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে আপনি অনেকেই আছেন যারা এটাও তো জাল করতে বসে আছেন, অনেকেই আছেন এরকম যাদের কারণেই হয়তো এই সমস্ত পদ্ধতি সরকার অবলম্বন করেছেন, অনেকেই আছেন চক্রী যারা, তারা হয়তো ভুল কিছু তথ্য দিলেন। যদি ভুল কিছু তথ্য দেন, আপনি ভাবছেন আপনার কোনো তথ্য লুকাবেন, যদি জানা যায় তাহলে কিন্তু আপনি যে সামাজিক সুরক্ষাটা পাচ্ছিলেন সরকারের পক্ষ থেকে সেই সুরক্ষা কিন্তু সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যাবে। এখানে আপনি এবার সমস্ত
আপনার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, আপনি সমস্ত তথ্য বুঝিয়ে দিতে পেরেছেন বা রেখেছেন। এবার আপনি আপনার স্বাক্ষর, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি স্বাক্ষর করবেন। এটা কিন্তু পরিবারের প্রধানের স্বাক্ষর নয়, এটা আপনার স্বাক্ষর। আপনি এই যোজনার সুবিধা পেতে চাইছেন, সুবিধাভোগী যিনি হতে চাইছেন তিনি স্বাক্ষর করবেন। অতএব আশা করি ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটা আপনাদের বোঝাতে পেরেছি, বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা এর পরেও বুঝতে না পারেন কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে, কি অসুবিধা হচ্ছে। 1 জুন আবারও একটা সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 1 জুনে আরও কিছু বিস্তারিত অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত, পোর্টাল সংক্রান্ত আরও কিছু বিস্তারিত তথ্য জানানো হবে। অতএব আপনারা ফর্মটি দেখে নিন, কিভাবে ফিল আপ করতে হয় সেটি দেখে নিন, এবং এই ফিল আপ যে প্রসেসটি সেটি একদম সম্পূর্ণ করুন এবং মাথা ঠান্ডা করে ফর্মটি ফিল আপ করুন। এবং যে ওই নির্দেশনায় যে তথ্যের কথা বলা হয়েছে, যে জেরক্স বা যে কপির কথা বলা হয়েছে যে দিতে হবে, সেইগুলি আপনি হাতের কাছে রাখুন। পরবর্তী আরও কিছু বিস্তারিত জানতে পারলে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আপনাদের জানাবো।